কেমন আছেন শিলিগুড়ি? হ্যাঁ, আজ পৌষ সংক্রান্তির পর্বের পরে একটা উৎসবের মেজাজের মধ্য দিয়ে আবার নতুন করে চলা বা নতুনভাবে কিছু ভাবা। তবে শহরের মানুষরাও যে নতুন করে কিছু ভাবছে সেটাও বলাই যায়, কারণ আমাদের শহরের এমন মানুষরা রয়েছেন যারা প্রতিনিয়ত তাদের নতুন ভাবনার মধ্য দিয়ে অন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের অনুপ্রেরণা হয়ে উঠছেন দিন প্রতিদিন। কেন এ কথা বলা? আজ আমাদের সঙ্গে হাজির হয়ে গিয়েছেন আমাদের শহরের গর্ব এবং আমাদের ভীষণ প্রিয় মুনমুন্দি। সবাই তাকে অবশ্যই টোটো চালক, মহিলা টোটো চালক, প্রথম মহিলা টোটো চালক হিসেবেই চেনে। কিন্তু কেন আমি এই কথাটা শুরুতে বললাম যে নতুন করে ভাবনা, কারণ তার ভাবনা সত্যি একেবারে একটু অভিনবই থাকে। তিনি কখনো এটা ভাবেননি যে তার এই ভাবনার জন্য তার নিজের কোনো ক্ষতি হতে পারে, তার পরিবারের ক্ষতি হতে পারে। সব কিছুকেই ঊর্ধ্বে রেখে তিনি এগিয়ে গিয়েছেন তার নতুন ভাবনাকে সঙ্গী করে সমাজের বিভিন্ন মানুষকে সেবা দিতে। আর সেই সেবার কাজকেই একটা আবারও যদি বলি, তিনি অনেক প্রশংসা যেমন কুড়িয়েছেন, অনেকের ভালোবাসা কুড়িয়েছেন, ঠিক তেমন আবার নতুন করে তিনি আরও উৎসাহ নিয়ে ভরপুর অক্সিজেন নিয়ে একেবারে উৎসবের এই মধ্য দিয়ে ফিরে এসেছেন আমাদের শহরে। কেন বলেছি আমাদের শহরে ফিরে এসেছেন? তিনি বেশ কিছুদিন দিল্লিতে ছিলেন এবং তার একটি কারণ রয়েছে। তার যে সমাজসেবামূলক কাজ, সেই সমাজসেবামূলক কাজের জন্য তিনি প্রশংসিত হয়েছেন। এবারে কেন্দ্রের তরফে যে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে, সেখানে তিনি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। সেখানে আমাদের রাজ্যের প্রচুর মানুষ গিয়েছিলেন, তবে উত্তরবঙ্গের থেকে কিন্তু মহিলা হিসেবে তিনিই কিন্তু একজন রয়েছেন। তাই যেটা দুজন রয়েছে মহিলা হিসেবে। তো সব জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায় তার যে কাজ, তার যে সমাজ সেবার নতুন ভাবনা, সেটা কিন্তু একেবারে আমাদের দেশের যেখানে একেবারে হাই অথরিটিরা যারা ওখানে বসে রয়েছেন সেখানেও কিন্তু যথেষ্ট সমাদৃত হয়েছে। অনেকগুলো কথা বলে ফেললাম, তবে এবার এই বলার কারণটাই হলো যে একটু ভূমিকা না করলে আপনাদেরকে বোঝানো সম্ভব হতো না। তাই একেবারে সরাসরি এবার মুনমুন্দির কাছেই চলে যাব এবং আমি একটুখানি তার এবারের যে অভিজ্ঞতাগুলো সেগুলো একটুখানি আপনাদের সঙ্গেও ভাগ করে নেব। তো প্রথমেই বলবো মুনমুন্দি, আবারও আমাদের স্টুডিওতে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তার পাশাপাশি অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তুমি আরও এগিয়ে চলো। তবে একটা কথা বলবো যে এই যে এগিয়ে চলো আমরা বলছি, আমরা তো মুখে বলে দিচ্ছি, কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ তোমার কাজের মধ্য দিয়ে, নতুন ভাবনার মধ্য দিয়ে। এবং যেটা আমরা কোভিডের সময়ও দেখেছি, যেভাবে তুমি নিজেকে মানে যদি বলায় আমরা উৎসর্গ করে দেওয়ার মতন পরিস্থিতিতে তুমি সেখানে প্রতিটি মানুষকে সেবা দিয়ে গেছো এবং আজ কিন্তু তার ফল তুমি পাচ্ছ। তো এবারে তুমি দিল্লিতে কেন গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, সেটা আগে তুমি আমাদেরকে একটুখানি শেয়ার করো, তারপরে তো ধীরে ধীরে তোমার সব অভিজ্ঞতা আমরা শুনবো। প্রথমে জানাই খবর সময়ের প্রত্যেকটা মানে আমার ছেলে মেয়ে সবাইকে, প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ সবাইকে। বিশেষ করে তুমি তো আমার মেয়ের মানে আমার একটা মেয়ে, আমার আর একটা মেয়ে আছে এখানে বসে আছে। তা আজকে খবর সময় কিন্তু সব সময় আমার পাশে থাকে। যখনই ডেকেছি, যখনই বলেছি আমার এই খবরটার জন্য, খবর সময় কিন্তু পাশে ছিল। তা আমি সত্যি ধন্যবাদ জানাই সবাইকে। আজকে আমি এখানটাতে আসতে পেরে সেই অভিজ্ঞতা আমি একদম সামান্য ছোট্ট একজন মানুষ, কিন্তু আমি এটাতে বুঝলাম যে কাজ মানে কর্মতে মানুষকে সেই জায়গায় পৌঁছায়। মানে আমার টাকা পয়সা, ধন দৌলত, আমার কোয়ালিফিকেশন কি, আমি দেখতে কেমন, এগুলো তো কোনো ম্যাটার করে না। ম্যাটারটা একটাই করে, তুমি কতটা কাজ করেছো সমাজের জন্য, তুমি কেমন বিহেভিয়ার, এটাই হচ্ছে সবচেয়ে বড়। তো তুমি যে এবারে দিল্লিতে গেলে, সেটা কোথায়? সেই যে অনুষ্ঠানটা, যুব অনুষ্ঠানটা যে হলো, সেটা স্পেসিফিকভাবে কোন জায়গায় হয়েছিল এবং সেখানের অভিজ্ঞতাটা যদি তুমি আমাদেরকে একটুখানি শেয়ার করো। যে ঠিক আছে, অভিজ্ঞতার কথা নয় পরে শুনি আগে কোথায় ছিল এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানটা ছিল ভারত মণ্ডনম। তা মানে অসাধারণ একটা জায়গা। মানে
আমি পয়সা খরচা করে ওই একটা জায়গায় যেতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভবই না। তা আর তার মধ্যে এখানে প্রধানমন্ত্রীর আহ্বানে মানে আমন্ত্রিত আমি একজন, মানে এটা আমার কাছে বিশাল বড় একটা মানে জায়গা ছিল। তা ভীষণ খুশি ছিলাম, একটু ভয়ও ছিল, একা যাচ্ছি, তা চলেও গেছি, একাই গেছি, ভীষণ ভীষণ আমি খুশি এবং আমি ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই ওখানে ওনাদেরকে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে, যে তখনও সেই সময় 2020-তেও কিন্তু আমি কাজ করে চলছিলাম, ঘরে বসে থাকিনি, হয়তো তখন মারা যেতাম। তা আমি তখন ভেবেছিলাম যে ঘরে না বসে মানুষের সেবা করি। তা করতে করতে কখন বা কোন সময় হয়তো টুইটারে শুভেচ্ছা বার্তা দিয়ে দিলেন, ওইটা আমার ছিল দ্বিতীয় মানে জন্ম। মানে আমি মরে গেছিলাম ওই সময়, আমি তিরস্কার, তাচ্ছিল্য, মানে ঘর থেকে বের করে দেওয়া এরকম হয়েছিল। তা সেই সময় কিন্তু ওই উপরাষ্ট্রপতির শুভেচ্ছাটা আমার টুইটারের আমার ভীষণভাবে আমার কাজের গতি বেগ মানসিক দিক দিয়ে ভেঙে গেছিলাম, তবু কাজ আমি ছাড়িনি, করে গেছি। তা ওইটা একটা যেমন ছিল। আর সেদিনকে যেমন দিল্লিতে গেলাম যুব উৎসবে, তা এটা কিন্তু আমার কাছে আবার নতুন করে আরো এক ধাপ তুমি এগোলে। তুমি এখান থেকে কজন গিয়েছিলে? উত্তরবঙ্গ থেকে মোট কজন গিয়েছিল? উত্তরবঙ্গ থেকে দুজন। আর মানে তুমি আমরা অর্থাৎ শিলিগুড়ি থেকে একজন বা দার্জিলিং জেলা থেকে একজন, আরেকজন কোন জেলা? উত্তরবঙ্গের কোন জেলা ছিল সেটা? মানে তোমার কি সেটা মনে রয়েছে? আমার ঠিক মনে নেই উত্তরবঙ্গের। আর আমাদের রাজ্যের কজন ছিলেন? আর আমাদের দক্ষিণবঙ্গে ছিল 10 জন। আচ্ছা। আর সব জায়গা থেকে 30,000 মতন লোক এসেছে, মানে অল ওভার ইন্ডিয়া? হ্যাঁ, সব জায়গা থেকে। আচ্ছা। আর তুমি তোমার কাজটা সম্পর্কে তো আমরা জানি, ওটা আমরা আরেকটুখানি শুনবো অবশ্যই। ওখানে যে এই যে 30,000 মানুষ ওখানে গেলেন, আমন্ত্রিত ছিলেন তাদের নিজের স্পেশাল কাজের জন্য, তো তারা কোন কোন ক্ষেত্রের ছিল, মানে তারা কিরকম কাজের, যদি তুমি একটু সংক্ষেপে আমাদেরকে বলো। তারা সব স্টুডেন্ট, তারা কেউ হয়তো খুব সুন্দর স্কিপ বলতে পারে, সেটার উপরে কম্পিটিশন, কেউ খেলার উপরে, মানে এক এক রকম ভাবে তারা সব রাজ্যের থেকে, সারা জায়গা থেকে তার মানে যুবরা গিয়েছিল সেখানে। আর 10 জন এবং প্লাস তো আমাদের আমরা হচ্ছে তাদের আইকন হিসেবে আমরা এমন কাজ করেছি যেটা তাদের চোখে হয়তো ভালো লেগেছে, যার জন্যই আমাদেরকে ডেকেছে ওইখানটাতে, আমরা ওই সুযোগটা পেয়েছি। তা এটা সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওনাদের উপরে, যে আমরা ওই জায়গাটাতে সুযোগ পেয়েছি, আমরা গেস্ট হিসাবে আমরা ওখানে গেছি, এবং আমাদের যারা গেছি আমরা, আমাদের কথাও তারা শুনলেন মন দিয়ে এবং খুব খুশি তারা। এবং নরেন্দ্র মোদী সাথে আমরা মিটও করলাম এবং আমাদের একটা লাঞ্চের একটা ব্যাপার ছিল, সেটাও সারলাম। যেহেতু আমার কাছে সেই সময় সবার মোবাইলই সব জমা নিয়ে নেয়, কেউ ফটো তুলতে পারবে না, নয়তো তো আমি ট্রেনের মধ্যে যাচ্ছি, ছবি তুলছি, ওনার সাথে দাঁড়িয়ে একটা অনায়াসে একটা আমি খুব ইচ্ছে ছিল আমার কাছে মোবাইলটা একেবারে প্রটোকল রয়েছে, সেই প্রটোকলের জন্য আমরা কখনো আসে কোনো স্টেজে দেখি মোদী সরকারকে আমরা অনেক দূর থেকে দেখি, আর এই যে কাছের থেকে ওনার পাশে দাঁড়ানো আমরা, মানে এটা একটু মনে খুব কষ্ট হচ্ছিল তখন, কিন্তু যেটা নিয়ম সেটা হয় না, সেটা পারিনি করতে। কিন্তু তাদের ক্যামেরা দিয়ে ছবি ওঠানো আছে, জানি না হয়তো ছাড়লে হয়তো দেখতে পাবো বা পাঠালে আমরা হয়তো দেখতে পাবো। তার মানে যদি বলা যায়, মানে এক তো যুব উৎসবে সকলের অনুপ্রেরণা হয়ে তোমরা সেখানে গিয়েছো, যাতে দেশের নতুন প্রজন্মকে মানে তোমাদের কাজের সম্পর্কে জানাও, এবং তারা যাতে সেটা জেনে নিজেরা আরো অনুপ্রাণিত হয়ে আরো সমাজের জন্য কিছু করতে পারে, এটাই ছিল মূল মোটিভ। একদম। তো এবং এটার পাশাপাশি তোমাদের একটা বাড়তি পাওনা ছিল যে নরেন্দ্র মোদীর সঙ্গে বসে তোমরা মধ্যাহ্ন ভোজ করেছো। তো সেই এক্সপেরিয়েন্সটা যদি তুমি আমাদের বলো, অভিজ্ঞতাটা যদি একটু ব্যাখ্যা করো আমাদের সঙ্গে। অসাধারণ। মানে কেমন হচ্ছিল, মানে তোমার মনে তখন কেমন চলছিল? আমার মনের মধ্যে একটাই প্রশ্ন, মোবাইলটা নিয়ে আমার মোবাইলটা কেন থাকলো না? মোবাইলটা থাকলে সবকিছুতেই তো আমরা ছবি উঠাই। তা আমার পাশে এত ক্লোজ মানুষটা, এত মানুষটাকে দেখার জন্য আমরা সবসময় আমরা এরকম ধরনের মানুষদের সাথে আমরা খুব চেষ্টা করি কাছে যাওয়ার, কিন্তু আমরা পারি না যেতে। কিন্তু সেই পাশে থেকেও আমি কিছু করতে পারছি না,
কিন্তু একদিকে আনন্দ আর একদিকে কষ্ট, ওনার সাথে ছবিটা আমি উঠাতে পারছি না। মানে ভীষণ ভীষণ আর এত সম্মান, মানে আমি বোঝাতে পারবো না, আমি আপ্লুত এত সম্মানে। মানে উনি ভীষণ সম্মান করেছে ওখানকার প্রত্যেকটা মানুষ, এবং ভিআইপি একদম 5 স্টার হোটেলে থাকা, বাপের জীবনে এরকমভাবে আমি কোনোদিনও আমি থাকতে পারবো না, যেটা পরিষ্কার কথা। আমি এই টোটোর জন্য আমি ফ্লাইটে উঠে আমি মুম্বাইতে গেছি, কোনোদিন মুম্বাইতে যাইনি। এগুলো কিন্তু সব কিন্তু আমার টোটোর জন্য। আমি টোটোকে সত্যি আমি গর্ববোধ মনে করি আজকে। আর ওই 5 স্টার না, বিষয় হচ্ছে এখানে আরো একটা রয়েছে, মানে টোটো তো অনেকেই চালান, মহিলারাও চালাচ্ছেন তোমাকে দেখেই, আবার পুরুষেরাও চালাচ্ছেন। তো কেউ সংসার চালাতে পেটের রুজি রুটি, সবাই সংসার চালাতে পেটের রুজি রুটিতেই চালাচ্ছে, কিন্তু তুমি বোধহয় একেবারেই ইউনিক, যে টোটোকেও এইভাবে ব্যবহার করা যায়, টোটোকেও সমাজের জন্য কাজে লাগানো যায়, এটা অবশ্যই তোমার ইউনিক ভাবনা, আর যার জন্য তুমি এভাবে পৌঁছতে পেরেছো। তো তোমাদের ওখান থেকে একটা শংসাপত্র তোমাদের নিশ্চয়ই দিয়েছে ওখান থেকে? না, আমাদের এখনো ওটা বাই পোস্টে আসবে, বাই পোস্টে আসবে, কারণ এত লোক সেটা টাইম হয়ে ওঠেনি, ওরা প্রত্যেককেই ওরা সব বাই পোস্টেই তো তুমি যেটা বললে যে তোমাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে হয়েছে সবার সঙ্গে, এবং সমগ্র দেশের প্রায় 30,000 মানুষ ওখানে ছিলেন, যুবরা ওখানে ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন তুমি তোমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলে, তো সেখানে তাদের পরিপ্রেক্ষিতে তাদের ক্ষেত্র থেকে কি ফিডব্যাক আসলো, কি তারা বললেন যারা ওখানে শুনছিলেন তোমার কথা সেই সময়? না, ও সবাই খুব মানে মানে কি বলবো, তারা এতটাই খুশি যে একজন টোটো মহিলা হয়ে যে ওনার এই রুচি, এই চিন্তা ভাবনা, সেই সময় মানুষ ঘর থেকে বেরোতে পারছিল না। আমি সেই সময় ওই কাজগুলো করা, এবং বৃদ্ধাশ্রমের মায়েদেরকে নিয়ে পুজোতে ঘোরানো, এবং সারা বছরের টাকাটা জমিয়ে তাদেরকে ঘোরানো খরচা পুরোটাই আমি করি। কেননা যেহেতু আমার কোনো এনজিও নেই, আমি 3 জন আমরা কাজ করি, 3 জনের মধ্যে একজন আমি, আমার টোটো আর আমার মোবাইল, 3 জন মিলে কাজ করি। তারা তো আর আমাকে টাকাটা দেবে না, টোটোটা আমাকে টাকা দিচ্ছে, ছবিটা আমার লোকে জানছে, মোবাইলটা। তো এই 3 জন মিলে আমরা কাজ করি। হ্যাঁ, আমার পাশে আমার হাজব্যান্ড আমার সাথে আছে, এবং আমার মেয়ে আমার পাশে আছে, এদেরকে নিয়ে আমরা কিন্তু কাজ করি। তা আমি সারা বছর এই টুকটুক করে যা হয় এটা দিয়ে আমি পুজোতে আমি ওই মায়েদেরকে ঘোরাই। 12 বছর ধরে আমি কিন্তু টোটোতে করে ঘোরাই, এই বছর আমি বাসে করে ঘোরালাম। ও বাবা, এবার বাসে করে ঘুরিয়েছি। আর একটু প্রমোশন মায়েদেরও তো, আমার যেমন অবশ্যই ভাব বাড়ছে, তা মায়েদেরও তো একটুখানি ইচ্ছা হয়। তা এবার থেকে আমি বাসে করেই মায়েদেরকে ঘোরাবো। পুরো টোটাল টাকাটাই কিন্তু আমার, আমি কোনো সরকারি টাকা পাই না, আমার কোনো রেজিস্ট্রেশন নেই, আমার কোনো এনজিও নেই। আমি একটাই জানি, ভালো কাজ করতে গেলে মন যদি চায় তুমি নিজেই একাই কাজ করতে পারো। একদম একদম। তো তুমি এই যে একটা এই জায়গায় পৌঁছেছো, এবং সেখান থেকে তুমি আজকে একটা নতুন ভাবনা, এবং তোমার এই কাজ তো আগে তুমি করছিলেই, তো এখন তুমি নতুন করে কি ভাবছো, আরো কি নতুন ভাবছো, যেটা তোমার পরিষেবাটা তুমি দিতে পারো আরো বেশি করে, আর কি ভাবছো তুমি? দেখো, আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং অনেকের মাধ্যমে আমি বলেছি, আমি দিল্লিতেও এই কথাটা, আমি প্রস্তাবটা রেখেছি, তারা মাথাটা নাড়লো। তা জানি না কতটা কি হবে, আমি বলতে পারছি না। আমার এখন একটাই ইচ্ছা যে আমার অ্যাম্বুলেন্স চালাবো, অ্যাম্বুলেন্স পরিষেবাটা দেবো। কেন এখনও রাত্রে কিন্তু আমি বেরোই, 2-3টের সময় আমি বেরিয়ে যাচ্ছি। আমি বেরোই যখন, তখন কিন্তু আমি ভিডিও করি যে আমি যে চললাম, যাচ্ছি নার্সিংহোম থেকে, আমি ভিডিও করি। তা আমার ওই একটাই কারণ, আমার অক্সিজেনটা আমার টোটোর মধ্যে হচ্ছে না, সেটা সেট করতে হয়। আবার একটু প্যাসেঞ্জারও ক্যারিও করতে হয়, ওটার মধ্যে যদি সেট করে রেখে দিই প্যাসেঞ্জার বসতে অসুবিধা হবে, বা ভয়ে বসবে না, কোভিডের মতন ঢিল খেতে হবে হয়তো। তাই জন্য আমার একটা অ্যাম্বুলেন্স হলে পরে, আমি একজন মহিলা আমাদের এই বেঙ্গলে একটা অ্যাম্বুলেন্স চালাবে, এটা কি আমি খুব খারাপ বলছি এতদিন ধরে? হ্যাঁ, যে একটা অ্যাম্বুলেন্স, আমার সেই আর্থিক ক্ষমতাটা নেই যে আমি একটা অ্যাম্বুলেন্স আমি দুম করে বের করে আমি অমনি চালাবো। খুব মধ্যবিত্তও বলবো না, নিম্ন একজন মানুষ, আর না আছে টাকা পয়সা, না আছে আমার পাস করার সার্টিফিকেট যে আমি অনেক জায়গায় চ্যানেল করে করে আমি বলতে পারবো।
না ভালোভাবে কথা বলতে পারি। যেমন দিল্লিতে গিয়ে লিফটে উঠতে গেলে আমার ভীষণ অসুবিধা, টিপলে নেমে যাচ্ছে, টিপলে উপরে উঠে যাচ্ছে, তারপরে কী সব স্ক্যানার ফ্যানার দিচ্ছে, ওগুলো মানে আমার খুব অসুবিধা। তা আমি খুব সাধারণ ঘরের একজন মহিলা, তা আমি অনেকের কাছেই বলেছিলাম, রেসপন্স কিছু পাইনি। একটাই ইচ্ছা যে অ্যাম্বুলেন্স, সেটা দিন রাত পরিষেবা দেবো, জলপাইগুড়ি যাব, সব জায়গায় যাব, একটু পয়সাও লাগবে না। হ্যাঁ, যাদের পয়সা আছে তেলের খরচাটা অন্তত দেবে। রাস্তাঘাটে পড়ে আছে, অনেক সময় নিয়ে যেতে অসুবিধা হয়, কোনো অ্যাম্বুলেন্স তো নেবেই না, পয়সা রাখবে, আমি সেগুলো উঠিয়ে নিয়ে হসপিটালে নিয়ে যাব। আমি কি খুব বড় অ্যামাউন্ট চেয়ে বসেছি মানুষের কাছে? আমি শিলিগুড়ির বাসীর কাছে এবং আমি সবার কাছে আমি বলছি, আমি দিল্লিতে গিয়েও বললাম, জানি না আমি কতটা কি কার্যকরী হবে, তবে আমার এটাই আমার খুব ইচ্ছে যে আমি আবারও, আমি আপনারা একটিবার মৌকা দিন, আমাকে সুযোগ দিন অ্যাম্বুলেন্সের। আমি নিজে ড্রাইভ করতে পারি, আমি ড্রাইভ করতে জানি, এবং রাত বেরোবো একটা মহিলা, তার জন্য আমি ক্যারাটে জানি, আমি সেটারই প্রশিক্ষণ নিয়েছি, আমি প্রস্তুত, আমি রেডি, খালি গাড়ি হলেই বেরিয়ে পড়বো। বাহ, এবং আশা করা যায় যে খুব শীঘ্রই তোমার সেই স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে, কারণ তুমি যেমন দেশবাসীর, দেশের যে যুব সমাজ তাদের কাছে যেমন অনুপ্রেরণা হয়ে উঠেছো, ঠিক তেমনভাবে বোধহয় সেই জায়গাতে গিয়ে নতুন করে আরও একটু উদ্দীপনাও তুমি পেয়েছো। তো এটা তো গেল তোমার কাজের দিকটা। তো এবারে যে তুমি যেখান থেকে ঘুরে আসলে, সেখানের অভিজ্ঞতা যদি বলি যে টক ঝাল মিষ্টি মিলিয়ে ঠিক কেমন ছিল? হ্যাঁ, টক ঝাল মিষ্টি বলতে মানে ওখানকার অ্যারেঞ্জমেন্ট মানে অসাধারণ। প্রথম কথা হচ্ছে 5 স্টার হোটেল, অত বড় নামি দামি হোটেল, দিল্লির সম্রাট হোটেলে রাখা হয়েছিল আমাদেরকে, খুব ভালো। কিন্তু আমার প্রবলেম ওই একটাই, হ্যাঁ, যেহেতু সবটা আমাদের মানে অভ্যেস না থাকার, অভ্যেস নেই, আর 5 স্টারে ওঠার তো অভ্যেস নেই, যাই না, আমাদের সম্ভব না। তা ওই যে লিফটে ওঠা নামা, এগুলো একটু চলে গেলাম হয়তো 3rd ফ্লোরে আমার রুমটা, চলে গেলাম 4th ফ্লোরে, মানে ও 4 টিপছে, ওর সাথে সাথেই চলে গেলাম। তারপরে 4th ফ্লোরে গিয়ে দেখছি আমার রুমটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি আবার কাউকে হয়তো রিসেপশনে কাউকে বললাম। তো এই জিনিসগুলো আমাকে মজা হয়েছে, আমার মজা হয়েছে। এবং বাথরুমে যখন আমরা স্নান করতে যাই, তখন রিসেপশনে যখন কিছু মেয়ে থাকে তারা বলে, হেল্প করে, আপনি বাড়তে স্নান করুন ম্যাডাম, আপনি এখানে, তারা সব। তো তোমার ভাষার ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়েছে ওখানে গিয়ে? কারণ তোমাকে তো কমিউনিকেট করতে হয়েছে সকলের সঙ্গে, সেটা কি সমস্যা হয়েছে কিছু? না, ভাষাটা দেখো, ভাষাটা আমি তো ভালো হিন্দি বলতে পারি না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু ভালোভাবে হিন্দি বলতে পারেন না। তা আমি যখন ওরকমভাবে কথা বলি তখন আমাকে বলে মমতাজি কা লোক, মমতাজি কা লাগতা है, মমতাজি কা बहन लगता है, अब तो भाषा तो ऐसा ही बोलता है। ता हम जी हाँ, हम लोग बेंगोल तो अच्छा हिंदी नहीं बोल सकते, तो हम लोग ऐसे करके बोलते हैं। মানে মোটামুটি ওভারঅল তোমার অভিজ্ঞতা একটা অন্যরকম অভিজ্ঞতা, এবং নতুন এনার্জি নিয়ে তুমি আবার ফিরেছি। একদম 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 ভীষণ ভালো লাগলো। আর এত সম্মান, মানে আমার কাজের স্পিড, এগুলো সম্মান পেলে কাজের স্পিডটা অটোমেটিক বাড়ে। তা আমার, তুমি যেটা আমি অফ ক্যামেরা শুনছিলাম যে যখন তুমি ওখানে তোমার কথাগুলো বলছিলে, তখন সামনের থেকে মোদিজি সেখানে ছিলেন এবং তিনিও শুনছিলেন, এবং তার এক্সপ্রেশনটা কি ছিল, তিনি কি করছিলেন সেই সময় তোমার কথাটা শুনে? হ্যাঁ, সবাই তো হিন্দি ভালো বলতে পারে, এবার আমি তো ভালো বলতে পারি না, আমি তো বাংলা হিন্দি এরকম ভাবে বলছি। তা উনি বুঝতে পেরেছেন, মাথাটা নাড়ছেন এবং একটু হাসির স্মাইল দিচ্ছেন উনি। তা আমার কাজের ধরনটা একটু আলাদা সবার থেকে, তা আমার কাজের ধরনটা দেখে উনি হাত এরকম ক্ল্যাপ করেছেন উনি। হ্যাঁ, ওনার আমার তখন মনে হলো যে উনি খুব ভাল লাগছে, আমি যে কাজ করেছি একজন মহিলা হয়ে, যে ভয় নেই, যে যারা কোভিডে মারা যাচ্ছে তাদেরকে নিয়ে আমি বডি নিয়েও আমি আমার গাড়িতে করে গেছি, তার মধ্যে একজন টোটো ড্রাইভার, তার এই মানসিকতা, তা উনি
খুব খুশি হচ্ছিল আমার মনে হচ্ছিল দেখে। বাহ, তো তুমি এগিয়ে যাও, তুমি এভাবেই চলো, এবং আবারও বলছি আসার জন্য ধন্যবাদ। এবং আমাদের খবর সময় যারা পরিবারের সদস্যরা রয়েছেন, যারা ভিউয়ার্সরা রয়েছেন, তাদের জন্য একটুখানি অন্যরকম বিষয় নিয়ে হাজির হয়েছিলাম। আবারও কোনো আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফের হাজির থাকছি। ধন্যবাদ।